গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি স্বাগত জানালো বিভিন্ন দেশ। পর্যালোচনা করছে হামাস। আফগানিস্তানে তালেবান সরকারের নজিরবিহীন পদক্ষেপ। এবার সারা দেশে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ বন্ধ। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা। এবং মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে দ্বন্দ্ব, আবারও শাটডাউনের শঙ্কা। অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে সরকারি ব্যয় কাটছাঁট করার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া ২০ দফার শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও। তবে গাজার সাধারণ মানুষ এটিকে ট্রাম্পের প্রহসন হিসেবেই দেখছেন। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় একদিনে অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশ। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, তুরস্ক সহ আরও দেশ। স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২ বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতির লক্ষ্যে চলে নানা প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় সোমবার উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শান্তি পরিকল্পনা সামনে আসার পরে একে স্বাগত জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। সব পক্ষকে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। উপত্যকায় নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোয় সমর্থনের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গাজা যুদ্ধের অবসান নাগালের মধ্যে এসেছে উল্লেখ করে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার নিরাপদ প্রবেশাধিকার এবং সব জিম্মির মুক্তির কথা জানিয়েছে নেদারল্যান্ডস। একই আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে ভালো উপায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামাবাদ। ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ বেনি গাৎজো। এদিকে ২০ দফা শান্তি পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আসলেও এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।
আফগানিস্তানে আবারও কঠোর বিধিনিষেধ তালেবান প্রশাসনের। এবার সারা দেশে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ একযোগে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এতে দেশ জুড়ে ইন্টারনেট সহ ফোন সেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করেই রাজধানী কাবুল সহ দেশ জুড়ে সব ধরনের টেলিফোন, মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি পরিষেবা বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। স্থানীয় সময় সোমবার বিকেল 5টার দিকে ফাইবার অপটিক লাইন কেটে দেওয়ার পর থেকেই শুরু হয় অচলাবস্থা। ব্যাংকিং থেকে ব্যবসায়িক সেবা সবকিছুই থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম এএফপি জানিয়েছে তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে ধাপে ধাপে সংযোগ বিচ্ছিন্ন করার পর মঙ্গলবার ভোরের মধ্যেই দেশজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট তৈরি হয়। কিছুদিন ধরেই আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ সংযোগহীনতার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তালেবান সরকার জানিয়েছিল বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, তবে সে ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কাবুল বিমানবন্দর থেকে শুরু করে অভ্যন্তরীণ পরিবহন ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্যবসায়িক মহল মনে করছে দীর্ঘমেয়াদে এই অবস্থা চলতে থাকলে আফগান অর্থনীতি স্থবির হয়ে পড়বে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে। নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও সামাজিক ভূমিকা ক্রমশ সংকুচিত করা হয়েছে। এই মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় থেকে নারী লেখকের বই সরিয়ে দেওয়া হয়, সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠ্য বাতিল করা হয়েছে। সর্বশেষ ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে দেশটি আরও গভীর অচলাবস্থার দিকে এগোচ্ছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসে বাজেট দ্বন্দ্বে শাটডাউনের আশঙ্কা ক্রমেই প্রকট হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে চলমান দ্বন্দ্বে দেশের সরকারি কার্যক্রম স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বন্ধ হয়ে যেতে পারে। এদিকে অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে সরকারি খরচ কাটছাঁট করার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন কর্মসূচি চলে। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প প্রশাসন একই রকম দুরবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। মার্কিন কংগ্রেসের বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের দুই বড় রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। রিপাবলিকানরা চান স্বল্পমেয়াদী বাজেট বহাল থাকুক, এতে সরকারের খরচ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে এবং আলোচনার জন্য সময় পাওয়া যাবে। তবে ডেমোক্রেটরা বলছেন এতে কোনো লাভ নেই, কারণ ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মতো খরচ কমাচ্ছে। এ নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট নেতাদের শেষ মুহূর্তের বৈঠকেও সমাধান পাওয়া যায়নি। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের জনগণের স্বাস্থ্যসেবা রক্ষার জন্য লড়ছেন। আমরা কোনো পক্ষপাত দুষ্ট রিপাবলিকান খরচের বিলকে সমর্থন করব না, যা সাধারণ জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডেমোক্রেটরা যা করছে তা একেবারেই অনুচিত। হাউস রিপাবলিকান, সিনেট রিপাবলিকান, প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা ঐক্যবদ্ধ। হাউস সরকারকে 21 নভেম্বর পর্যন্ত অর্থায়ন নিশ্চিত করার জন্য একটি পরিষ্কার প্রস্তাব পাশ করেছে। এটি পরিষ্কার, দ্বিপক্ষীয় এবং স্বল্পমেয়াদী। তবে এটি আমাদের জন্য বরাদ্দ প্রক্রিয়া শেষ করার জন্য যথেষ্ট সময় দেয়, যা সরকারের অর্থায়নের জন্য সঠিক উপায়। ডেমোক্রেটদের মূল দাবি নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য বীমার ভর্তুকি অব্যাহত রাখতে হবে। ডেমোক্রেট নেতারা জানান সরকারের খরচ আটকে হুমকি দেয়া, ভয় দেখানোর কৌশল ছাড়া কিছুই নয়। তাদের অভিযোগ ট্রাম্প শুরু থেকেই সরকারি কর্মকর্তাদের ছাঁটাই করছেন রাজনৈতিক উদ্দেশ্যে। অন্যদিকে রিপাবলিকানরা দাবি করছেন ডেমোক্রেটদের দাবি মানলেই জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন বাজেট পরিচালক রাসেল ওয়াট কংগ্রেসকে জানিয়েছেন শাটডাউন হলে অনেক খাতে স্থায়ীভাবে খরচ কমিয়ে দেওয়া হবে। অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে সরকারি খরচ কাটছাঁট করবে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে এটি নীতির চেয়ে রাজনৈতিক লড়াই বেশি। ডেমোক্রেটরা তাদের ভোটারদের চাপের মুখে আপোষ ছাড়তে চাইছে না। রিপাবলিকানরা আবার মনে করছে যদি শাটডাউন হয় দোষ চাপানো যাবে ডেমোক্রেটদের ঘাড়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন নানা আনুষ্ঠানিকতায়। ভারতের পশ্চিমবঙ্গে মণ্ডপে মণ্ডপে চলছে প্রার্থনা। দুর্গাপূজার খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, মহাষ্টমীর আনুষ্ঠানিকতা সকালে মহাষ্টমীর পুজোর মধ্য দিয়ে শুরু হয় এবং তারপর প্রথম দফায় অঞ্জলি হয় এবং তারপর অষ্টমীর 24 সেকেন্ড এবং নবমীর 24 সেকেন্ড এই মাহেন্দ্রক্ষণে হয় সন্ধি পুজো। এর আগেও বলেছি যে সন্ধি পুজো মানে হচ্ছে যে ওই সময়ে মা মহিষাসুর মর্দিনী রূপে
অবতারিত হন এবং মহিষাসুরকে বধ করেন এবং এর মধ্য দিয়ে দেবী দশভুজা দেবী দুর্গা দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করেন। সেই সন্ধিক্ষণ অষ্টমী এবং নবমীর একদমই সন্ধি সময়, সেই সময়টি ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তারপর আমরা দেখেছি যে মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা বাড়ির মেয়ে বউ এবং কচিকাচারা অনেকেই মণ্ডপে মণ্ডপে প্রবেশ করে মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং অঞ্জলি নিয়েছেন। এবার অষ্টমীর বিকেল হলো তিথি অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু নবমী পড়ে গিয়েছে। আমরা জানি যে অষ্টমীর পর নবমী তিথি পড়াতে খানিকটা একটু কোথাও বেদনার সুরও কিন্তু শুরু হয়েছে, কারণ মহাষ্টমীর পুজোর পর মা আসলে প্রকৃতপক্ষে আবার তার স্বামী গৃহে কৈলাসে ফিরে যাবেন। স্বাভাবিকভাবে সেই যারা বাড়ির পুজো কিংবা মণ্ডপে পুজো করছেন তাদের মধ্যে কিছুটা বেদনার ছায়া রয়েছে, কিন্তু তা থাকলেও মহাষ্টমীর দিন আজকে সারা দিন 1 মিনিটও যাতে দর্শক বা বাইরের যারা দর্শনার্থী তাদের 1 মিনিটও যাতে নষ্ট না হয়, হেলায় না ফেলা যায়, সে কারণে কিন্তু মণ্ডপে কাতারে কাতারে দর্শনার্থীদের ভিড় আমরা দেখেছি। মাঝের যে সময়টি সেই সময়টি কিন্তু খানিকটা বৃষ্টি হয়েছে কলকাতায়, কিছুটা ছন্দপতন আমরা দেখেছি এবং তারপর কিন্তু আবার ফিরেছে আগের ছন্দে। আমরা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে দর্শনার্থীদের মণ্ডপে যাওয়ার ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপত্তা শতভাগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যে ছবিটি, সেই ছবিটি কিন্তু শারদীয় দুর্গা উৎসব সার্বজনীন হয়ে উঠেছে। তো সব মিলিয়ে আমরা একজন পূজা উদ্যোক্তার সঙ্গে কথা বলে নেব। এই আমাদের এই শারদীয় দুর্গা উৎসব সার্বজনীন কেন বলা হয়? দুর্গা উৎসব প্রাচীন উৎসব আমাদের তথা হিন্দুদের, কিন্তু এটা সার্বজনীন বলার অর্থ হলো যে এই উৎসব কেবলমাত্র আমাদের অর্থাৎ হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন ধর্মের মানুষরা এই আনন্দের স্রোতে অবগাহন করতে পারেন। তারা বিভিন্ন স্থান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু এটাকে উদযাপন, এটা সার্বজনীন হয়ে উঠেছে। একদমই মা দুর্গা, দেবী দুর্গা মর্তে এসেছেন এবং তিনি দুষ্টের দমন সৃষ্টির পালন করে যাচ্ছেন এবং সেই আনন্দ ইতিমধ্যে সার্বজনীন আকার ধারণ করেছে। তো এই ছিল আমার কাছে মহাষ্টমীর বিকেলে উত্তর কলকাতার উত্তর শহরতলি কাঠগোলা থেকে শারদীয় দুর্গা উৎসবের মহাষ্টমীর বিকেলে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন মহাষ্টমীর সবশেষ খবর। প্রত্যন্ত অঞ্চল কিংবা দ্বীপাঞ্চলে যেখানে বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয়, সেখানে ভাসমান পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করছে রাশিয়া। ছোট আকারের এসব পারমাণবিক চুল্লি নিরাপদ ও পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহের নতুন সম্ভাবনা তৈরি করছে বলে জানালেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের বিশেষজ্ঞরা। রাশিয়ার মস্কো থেকে ফিরে ওমর ইনানের রিপোর্ট। বিশ্বের অনেক অঞ্চলেই এখনো পৌঁছায়নি বিদ্যুৎ। মূলত বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অর্থনৈতিকভাবে সক্ষমতা না থাকায় বঞ্চিত তারা। এ অবস্থায় রাশিয়ার তৈরি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা এসএমআর হতে পারে অন্যতম ভরসা। রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের তৈরি এই স্মল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা এসএনপিপি স্থলভিত্তিক তো বটেই, ভাসমানভাবেও স্থাপন করা যায়। সর্বশেষ প্রযুক্তি RITM সিরিজ রিঅ্যাক্টর ব্যবহার করে তৈরি এসব প্ল্যান্ট টানা 60 বছর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম বলে দাবি রোসাটমের কর্মকর্তাদের। বিশেষ করে প্রত্যন্ত উপকূলীয় এলাকা কিংবা দ্বীপে যেখানে এখনো ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলছে, সেখানে পরিবেশ বান্ধব বিকল্প হতে পারে এই প্রকল্প। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও তাপ সরবরাহ, পানি লবণমুক্তকরণ, এমনকি তরলীকৃত গ্যাস ও হাইড্রোজেন উৎপাদনেও কাজে লাগানো সম্ভব বলে জানালেন রোসাটমের বিশেষজ্ঞরা। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শিল্পায়নের পথে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নতুন অধ্যায় সূচনা করতে পারে বলেই মনে করছে রাশিয়া। ওমর ইনান, সময় সংবাদ, রাশিয়া। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের শঙ্কায় নিজেদের অস্ত্রের মজুদ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রের উৎপাদন 2 গুণ থেকে 4 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম RT। তথ্য অনুযায়ী জুনের সমর দফতরের শীর্ষ অস্ত্র নির্মাতাদের নিয়ে বৈঠকের পরই এই উদ্যোগ নেওয়া হয়।
সমরমন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফ জেনারেল ড্যান কেইন বৈঠকটি পরিচালনা করেন। এতে বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন স্টার্টআপ কোম্পানি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী অংশ নেয়। প্রতিবেদনে আরও বলা হয় 12 ধরনের অস্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের আশঙ্কা উৎপাদন লক্ষ্য বাস্তবায়ন কঠিন হতে পারে। এছাড়া নতুন সরবরাহকারী যাচাইয়ে ব্যয় হবে শত শত কোটি ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলার নিষ্পত্তিতে প্রায় $2.5 কোটি ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর তার অ্যাকাউন্ট স্থগিত করায় এই মামলা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী প্রায় $2.5 কোটি এই সমঝোতার মধ্যে $2.2 কোটি যাবে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলে, যা হোয়াইট হাউস কমপ্লেক্সে ট্রাম্পের নির্মীয়মান $20 কোটি বলরুমে ব্যয় হবে। বাকি অর্থ বিতরণ হবে মামলার অন্য বাদীদের মধ্যে। এর মধ্যে লেখিকা নাওমি উলফ ও আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নও রয়েছে। যদিও ইউটিউব কোনো বেআইনি কাজের দায় স্বীকার করেনি এবং প্রতিষ্ঠানটির নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে জানায় তারা। শক্তিশালী টাইফুন বুয়ালয়ের আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 19 জন, নিখোঁজ রয়েছেন অন্তত 21 জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো বাড়িঘর ও ফসলি জমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসের শঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর মধ্য ভিয়েতনামের হাতিং প্রদেশে আছড়ে পড়ে টাইফুন বুয়ালয়। ঘণ্টায় শতাধিক কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস গুড়িয়ে দেয় বাড়িঘর, উপড়ে ফেলে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক জেলে এখনও নিখোঁজ। ক্ষতিগ্রস্ত এলাকার বড় অংশ এখনও বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন। সড়কে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। আমরা সারারাত কাজ করছি রাস্তা পরিষ্কার করার জন্য। জনসাধারণ যেন দ্রুত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। টাইফুনের পর ভারী বৃষ্টির কারণে অনেক এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী পরিবারগুলো নৌকা কিংবা ভেলায় করে চলাচল করছেন। মধ্যরাতে পানি হঠাৎ অনেক বেড়ে যায়। আমাদের প্রত্যেকের ঘর এখন প্লাবিত। কোথাও পানির গভীরতা 140 সেন্টিমিটারের বেশি। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখেরও বেশি ঘরবাড়ি ও 10,000 হেক্টর জমির ফসল। এছাড়া আগামী 24 ঘণ্টায় উত্তরের বিভিন্ন প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। রাস্তাঘাটে পানি জমে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এতে দেখা দেয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আবহাওয়া বিভাগ বলছে, নিম্নচাপের কারণে রাজস্থানে এবং নয়াদিল্লিতে বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ায় 1 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত 38 জন। সিদেয়ারজো শহরের আল খুজিনি ইসলামিক বোর্ডে স্কুল কম্পাউন্ডে সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ভবনের নিচতলায় নামাজ চলাকালে হঠাৎ করে পুরো কাঠামো ধসে পড়ে। উদ্ধারকর্মীরা জানান, প্রায় 100 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আহত হয়েছেন অন্তত 80 জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের ভিত্তি দুর্বল থাকায় চতুর্থ তলা নির্মাণের ভার সামলাতে পারেনি। নতুন 4 ভিসা চালু সহ নিয়মে ব্যাপক পরিবর্তন আনলো সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত, নিয়মে পরিবর্তন করা হয়েছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব শুল্ক, বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি জানায়, এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকৃষ্ট করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। এই নতুন নিয়ম কানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন যারা আমিরাতে থাকতে, কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সবকিছু সহজ হয়। নতুন চালু হতে যাওয়া কে ভিসার সুবিধা হাতে পেতে শুরু করেছে চীন। 1 অক্টোবর থেকে এই ভিসা চালু হওয়ার কথা থাকলেও পরিসংখ্যান বলছে, এরই মাঝে কমপক্ষে 85 জন মার্কিন গবেষক চীনা প্রতিষ্ঠানগুলোতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণ, কড়াকড়ি ভিসা খরচ বৃদ্ধি এবং
গবেষণা বাজেট কাটছাট তরুণদের বিকল্প খুঁজতে বাধ্য করছে। সেখানে চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি প্রতিভা আকর্ষণে গত কয়েক বছরে বেশ সক্রিয় হয়েছে। বিশেষ করে যারা আগে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন সেই গবেষকদের আকৃষ্টে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। নতুন কে ভিসা তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত যে কোনো চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কথা জানান তিনি। ট্রাম্প বলেন, বিদেশি প্রযোজিত সিনেমার কারণে ক্যালিফোর্নিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে শুল্ক কবে এবং কিভাবে কার্যকর হবে তা স্পষ্ট করেননি তিনি। বিষয়টি কার্যকর হলে এটি হবে প্রথমবার কোনো সেবার উপর শুল্ক আরোপের নজির। এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে হলিউড। বিশেষজ্ঞরা বলছেন, কার্যত এমন সিদ্ধান্ত প্রযোজনা বন্ধের মতো পরিস্থিতি তৈরি করবে। তবে এ ধরনের শুল্ক বাস্তবায়ন জটিল এবং প্রেসিডেন্টের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। I don't think it is, sir. I would think it's no, but isn't it? আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজার অন্তর্বর্তী সরকার প্রধান হতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি স্বাগত জানালো বিভিন্ন দেশ। পর্যালোচনা করছে হামাস। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন অমর ইনান। দর্শক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।